গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 6 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের অন্দরে জোরতৎপরতা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে দলীয় প্রার্থিত্বের দাবিতে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিলেন যুবনেতা আশরাফুন নূর চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের এনামের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত আশরাফুন দীর্ঘদিন ধরেই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ছাত্রজীবন থেকেই রাজনীতির ময়দানে তার প্রচারণা। কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন ও জনসংযোগ কর্মসূচিতে তিনি নিয়মিতভাবে অংশগ্রহণ করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে গেছেন বলে দাবি তার ঘনিষ্ঠ মহলের। আরও জানানো হয়েছে, শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত রয়েছেন আশরাফুন নূর চৌধুরী। এবার থেকে দেশের সর্বত্র দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের যাত্রীদের পরিচয়পত্র বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে। বিশেষ নজর দেওয়া হবে ভারত, বাংলাদেশ ও ভারত নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা। দূরপাল্লার ট্রেনে রিজার্ভ সংরক্ষিত আসন টিকিট কাটলে পরিচয়পত্রের আসল কপি সঙ্গে রাখতে হয়। এটা রেলের পুরনো নিয়ম, কিন্তু যাত্রীদের একাংশ বলেছেন প্রায় কোনো জায়গাতেই পরিচয়পত্র যাচাই করা হয় না, কেবল টিকিট যাচাই করে ছেড়ে দেওয়া হয়। কেন্দ্রীয় রেল বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে পুরনো নিয়ম স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিয়ম কঠোরভাবে মানতে হবে। রেলের নিয়ম অনুযায়ী ট্রেনের সংরক্ষিত আসনে টিকিট কাটলেই যাত্রার সময় সঙ্গে আসল পরিচয়পত্র রাখতে হয়। একসঙ্গে একাধিক যাত্রী থাকলে যে কোনো একজনের পরিচয়পত্র যাচাই করলেও চলে। যদি না থাকে তবে সকল যাত্রীকে টিকিটবিহীন হিসাবে ধরে নেওয়ার কথা এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা। এছাড়াও যারা বিশেষ কোনো ছাড়ে বা বিশেষ কোনো ক্যাটাগরিযুক্ত হিসাবে দূরপাল্লার ট্রেনে টিকিট কাটেন, তাদের সংশ্লিষ্ট প্রমাণপত্র সঙ্গে রাখতে হয়। তাও টিকিট পরীক্ষকের যাচাই করার কথা। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমশই জোরদার হচ্ছে। দলীয় প্রার্থিত্ব নিয়ে কংগ্রেস শিবিরে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময় দীর্ঘদিনের সংগঠন ও প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাবিদার হিসাবে আবেদনপত্র জমা দিলেন। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নিজের আবেদনপত্র দাখিল করেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রজত চক্রবর্তী সংগঠনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা। এরপর যুব কংগ্রেসে সক্রিয় ভূমিকা পালন করে সংগঠনকে শক্তিশালী করার কাজে নিজেকে নিয়োজিত রাখেন। ধাপে ধাপে জেলা কংগ্রেসের দায়িত্বে এসে সভাপতির পদে অলংকৃত করেন তিনি। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নিষ্ঠার সঙ্গে। রাজনৈতিক মহলের মতে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর অত্যন্ত আস্থাভাজন নেতা হিসাবে পরিচিত ছিলেন রজত চক্রবর্তী। গগৈ সরকারের আমলে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও নির্বাচনী কৌশল রূপায়ণে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। বিভিন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দলের হয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি জোরদার প্রচার চালিয়েছেন তিনি। সংগঠনের তৃণমূল স্তরে তার দীর্ঘদিনের যোগাযোগ ও অভিজ্ঞতাকে সামনে রেখে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য মুখ হিসাবে তাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। দলীয় কর্মীদের একাংশের মতে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠন পরিচালনা দক্ষতা এবং জনসংযোগের ভিত্তিতে রজত চক্রবর্তী এই কেন্দ্রে কংগ্রেসের জন্য শক্ত প্রার্থী হতে পারেন। এদিকে প্রার্থিত্ব নিয়ে কংগ্রেসের ভেতরে একাধিক আগ্রহী নেতা সক্রিয় থাকায় শেষ পর্যন্ত দল কাকে প্রার্থী করে সে নিয়ে কৌতূহল বাড়ছে।
একটি সভ্য সমাজকে স্তব্ধ করে দেওয়ার মতো হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকল রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা একটি নির্জন টিলাভূমিতে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হঠাৎই এক বিভীষিকাময় দৃশ্যের মুখোমুখি হন। একটি বস্তার ভেতরে ফেলে রাখা সদ্যজাত শিশুর নিথর দেহ তাদের চোখে পড়ে। আরও ভয়ঙ্কর, শিশুটির গলায় দড়ি পেঁচানো অবস্থায় দেহটি উদ্ধার হয়। এই দৃশ্য দেখে মুহূর্তেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর ছড়াতেই গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। পরবর্তীতে বিষয়টি কালীবাড়ি থানার পুলিশ ও প্রশাসনকে অবগত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। হাইকোর্টের নির্দেশে ফের হিতাধিকারীদের মধ্যে রেশন বণ্টন শুরু করেছেন দিলকুশের রেশন ডিলার সাধন চাষা ও মামন কর্মকার। কিছু মানুষের মিথ্যা অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুর খাদ্য সরবরাহ বিভাগ থেকে ওই দুই ডিলারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তাদের বরখাস্ত করার কারণ জানতে তারা অনেকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পাননি। পরে তারা গুয়াহাটি হাইকোর্টের শরণাপন্ন হন। হাইকোর্টের রায় তাদের অনুকূলে আসে। হাইকোর্টের নির্দেশ পেয়ে সাধন চাষা ও মামন কর্মকারকে ফের হিতাধিকারীদের মধ্যে রেশন সামগ্রী বণ্টনের নির্দেশ দেওয়া হয় লক্ষ্মীপুর খাদ্য ও সরবরাহ বিভাগের পক্ষ থেকে। হাইকোর্টের নির্দেশে ওই দুই ন্যায্য মূল্যের দোকান খুলে দেওয়ায় হিতাধিকারীরাও অত্যন্ত খুশি। তারা সংবাদ মাধ্যমকে জানান, মিথ্যা অভিযোগের ভিত্তিতে সাধন চাষা ও মামন কর্মকারের দোকান সাময়িকভাবে বন্ধ করে দিয়ে তাদের অন্য ডিলারের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। তারা তাদের নিকটবর্তী ডিলারদের ফিরে পাওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। উল্লেখ্য, 2023-এর 8 জুন লক্ষ্মীপুর খাদ্য ও সরবরাহ বিভাগের পক্ষ থেকে ওই দুই ডিলারের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তারা হাইকোর্টের শরণাপন্ন হন। অসমের জাতীয় সড়কে এই প্রথমবারের মতো অবতরণ করতে চলেছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান। রাজ্যের মরান এলাকার জাতীয় সড়কে নির্মিত 4.4 কিলোমিটার দীর্ঘ জরুরি অবতরণ পথেই আগামী 14 ফেব্রুয়ারি এই ঐতিহাসিক অবতরণ সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী যুদ্ধ বিমান নিয়ে অবতরণ করবেন। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে জাতীয় সড়কে জরুরি পরিস্থিতিতে বিমান অবতরণের উপযোগী করে তোলার যে পরিকল্পনা, তারই অংশ হিসাবে এই অবতরণ পথটি নির্মাণ করা হয়েছে। বড়খলা বিধানসভা আসন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহে বৃহস্পতিবার বিকেলে কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের শাহাপুর চৌরঙ্গিতে অনুষ্ঠিত হয় বিজেপির এক জনসমাবেশ। বড়খলা আসনে বিজেপির মহিলা টিকিট প্রত্যাশী অনুরাধা দেবের সমর্থনে আয়োজিত এই সভায় এলাকা জুড়ে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সবার আবহকে আলাদা মাত্রা দেয়। সবার শুরুতেই বিজেপি নেত্রী অনুরাধা দেবের কর্মী সমর্থকদের ফুল আর গামছায় উষ্ণ অভ্যর্থনায় ভরে উঠে মঞ্চ। অনুরাধা দেব বলেন, বিজেপির রাজ্য কমিটির একজন সক্রিয় কর্মী হিসাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়খলা বিধানসভা এলাকার ধারাবাহিক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিনের বিপুল সাড়া ও উপস্থিতিতে তিনি আপ্লুত। একথা জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুরাধা দেবের দাবি, চারদিকে যে হারে ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন তাতে দলের টিকিট তারই পাওয়া নিশ্চিত, আর দল প্রার্থী করলে তার জয়ও নিশ্চিত। এমন আত্মবিশ্বাসী সুরও শোনা যাচ্ছে তার কণ্ঠে। তিনি আরও বলেন, বর্তমান কংগ্রেসের বিধায়ক থাকার ফলে বড়খলা কেন্দ্রে উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়েছে। আগামী নির্বাচনে বড়খলা আসনে বিজেপির বিধায়ক নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানীয় জল ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে বলে প্রতিশ্রুতিও দেন তিনি। বিশেষ করে তিনি বিধায়ক নির্বাচিত হলে বড়খলা বিধানসভা এলাকার প্রত্যন্ত এই তাপাং এলাকায়
শিক্ষার মানোন্নয়নে একটি কলেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। বিজেপির বিধায়ক নির্বাচিত হলে বড়খলা বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করাই তার মূল লক্ষ্য বলে জানান অনুরাধা দেব। সলগই হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় 2025-26 শিক্ষাবর্ষে অধ্যয়নরত নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এই বিনামূল্যে সাইকেল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অধীনে সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বুধবার শ্রীভূমি জেলার পাতারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত লুয়ারপুয়া ব্লকের সলগই হাই স্কুলে সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। এদিনের অনুষ্ঠানে মোট 201টি সাইকেল বিতরণ করা হয়। এর মধ্যে 90 জন ছাত্র এবং 111 জন ছাত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেল তুলে দেওয়া হয়। নতুন সাইকেল পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন ভট্টাচার্য, লুয়ারপুয়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী পল্লবী কানু, এসপি সদস্য আনন্দ পাশি,